এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্টারঅপারেবিলিটি অ্যান্ড অন্টোলজি। প্রথমেই আমরা ক্যাটালগের যে ইন্টারঅপারেবিলিটি বা আন্তঃকার্যক্ষমতা রয়েছে সেটি সম্পর্কে আমরা জানব। ক্যাটালগিংয়ে আন্তঃকার্যক্ষমতা বলতে বিভিন্ন লাইব্রেরি সিস্টেম, ডেটাবেস এবং মেটাডেটা স্ট্যান্ডার্ডের একসাথে নির্বিঘ্নে কাজ করার ক্ষমতাকে বোঝায়, যার ফলে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রন্থপঞ্জি এবং রিসোর্স ডেটা বিনিময়, তথ্য ভাগাভাগি এবং বিভিন্ন প্রকার তথ্যের একীকরণকে সক্ষম করে। ক্যাটালগিংয়ে আন্তঃকার্যক্ষমতা বলতে বোঝায় বিভিন্ন লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্ট্যান্ডার্ড বা প্রোটোকল ব্যবহার করা এবং সেগুলিকে প্ল্যাটফর্ম নির্বিশেষে একটি সিস্টেমে তৈরি ক্যাটালগিং ডেটা অন্য সিস্টেমের দ্বারা বোঝা, অ্যাক্সেস করা এবং ব্যবহার করা। লাইব্রেরি এবং তথ্য সংস্থাগুলির জন্য সহযোগিতা, রিসোর্স ভাগাভাগি এবং ব্যবহারকারীদের তথ্যে ব্যাপক অ্যাক্সেস প্রদানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাটালগিংয়ের ইন্টারঅপারেবিলিটির মূল দিকগুলি। প্রথমেই আসে হচ্ছে মেটাডেটা স্ট্যান্ডার্ডস। আন্তঃকার্যক্ষমতা ব্যাপকভাবে গৃহীত মেটাডেটা ব্যবহারের উপর নির্ভর করে, যেরকম মার্ক, মেশিন রিডেবল ক্যাটালগিং। গ্রন্থপঞ্জি সংক্রান্ত তথ্য নথিবদ্ধ করার জন্য এটি একটি স্ট্যান্ডার্ড বা মান। ডাবলিন কোড, রিসোর্স বর্ণনা করার জন্য একটি সহজ মেটাডেটা স্কিমা। মডস, মেটাডেটা অবজেক্ট ডেসক্রিপশন স্কিমা, একটি এক্সএমএল ভিত্তিক গ্রন্থপঞ্জি মেটাডেটা স্ট্যান্ডার্ড। আরডিএ, রিসোর্স ডেসক্রিপশন অ্যান্ড অ্যাক্সেস, সম্পদ তালিকাভুক্ত করার জন্য নির্দেশিকাগুলির একটি সেট। ক্যাটালগিংয়ের আন্তঃকার্যক্ষমতার মূল দিকগুলি। প্রথমেই আসে হচ্ছে ডেটা বিন্যাস। এক্সএমএল, জেসন অথবা আরডিএফ এর মতো স্ট্যান্ডার্ডাইজড ডেটা ফরম্যাটগুলি সিস্টেমগুলির মধ্যে ক্যাটালগিং ডেটা বিনিময়কে সহজতর করে। উদাহরণস্বরূপ, মার্ক রেকর্ডগুলিকে মার্ক এক্সএমএল এ রূপান্তর করা যেতে পারে, যাতে সহজে তথ্য ভাগ করে নেওয়ার এবং ইন্টিগ্রেশনের জন্য সুবিধা হয়। এক্সএমএল ব্যবহারের সুবিধাগুলি হলো এক্সএমএল ডেটাকে এইচটিএমএল থেকে আলাদা করা যায়, এক্সএমএল ডেটা শেয়ারিংকে সহজ করে, এক্সএমএল ডেটা পরিবহনকে সহজ করে, এক্সএমএল প্ল্যাটফর্ম পরিবর্তনকে সহজে মেনে নিতে পারে, এক্সএমএল ডেটার প্রাপ্যতা বৃদ্ধি করে। আবার এক্সএমএল নতুন ইন্টারনেট ভাষা তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। যেমন এক্সএমএল ব্যবহার করার ফলে আমরা এইচটিএমএল এ যেরকম কোনো নতুন ট্যাগ তৈরি করতে পারি না, কিন্তু এক্সএমএল এ আমাদের প্রয়োজন মতো নতুন ট্যাগ ব্যবহার করতে পারি এবং যা খুব সহজে ওয়েব এনভায়রনমেন্টে সেই ডেটাকে পরিবহন করা যায়। ডেটা এক্সচেঞ্জের প্রোটোকল Z39.50 SRU SRW, সার্চ অর রিট্রিভ ভায়া ইউআরএল অ্যান্ড ওয়েব সার্ভিস এবং OAI-PMH এর মতো প্রোটোকলগুলি সিস্টেমগুলিকে অন্য সিস্টেম থেকে ক্যাটালগিং ডেটা অনুসন্ধান এবং প্রশ্ন অনুযায়ী তথ্যগত উত্তর পেতে সক্ষম হয়। SRU এবং SRW হল ডেটাবেস থেকে গ্রন্থপঞ্জি সংক্রান্ত তথ্য এবং অন্যান্য তথ্য অনুসন্ধান এবং পুনরুদ্ধারের জন্য ডিজাইন করা প্রোটোকল, বিশেষ করে লাইব্রেরি এবং তথ্য বিজ্ঞানের প্রেক্ষাপটে। উভয় প্রোটোকলই ওয়েব স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে তৈরি করা এবং সিস্টেমগুলির মধ্যে আন্তঃকার্যক্ষমতা সহজতর করার জন্য তৈরি তথ্য পুনরুদ্ধার প্রোটোকলের বৃহত্তর পরিবারের অংশ। যেমন এখানে একটা আমি SRU উদাহরণ দিয়েছি। যেমন ধরুন আমি একটা বই খুঁজছি, সেই বইয়ের টাইটেল হচ্ছে ক্লাসিফিকেশন এবং এটার ক্ষেত্রে আমি
প্রথম 10টা রেকর্ডকে আমি দেখতে চাই। ক্লাসিফিকেশন সম্পর্কিত আমার লাইব্রেরিতে কি কি বই আছে তার প্রথম 10টা রেকর্ড আমি দেখতে চাই। তারপরে দেখুন এখানে যে ইউআরআইটা তৈরি হয়েছে সেখানে কোয়ারি ইজ ইকাল টু ডিসি টাইটেল ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আমার সার্চ টার্ম। সার্চ ইন্টারফেসে আমি যে ওপ্যাকে যে সার্চ করি বা অন্যান্য স্ট্যান্ডার্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যারে যে বুক সার্চ করি টাইটেলের ক্ষেত্রে বা সাবজেক্ট বা টপিকের ক্ষেত্রে আমি ক্লাসিফিকেশন বলে একটা কিওয়ার্ড দিলাম এবং তার থেকে আমি প্রথম 10টা রেকর্ডকে আমি তুলে আনতে চাই। তাহলে দেখুন কোয়ারি ইজ ইকাল টু ডিসি ডট টাইটেলের মধ্যে ক্লাসিফিকেশন এলো, স্টার্ট রেকর্ড হচ্ছে 1 এবং ম্যাক্সিমাম রেকর্ড হচ্ছে 10। তার ফলে 1 থেকে শুরু করে প্রথম 10টা রেকর্ড এখানে সার্চ ইন্টারফেসে ডেটাকে রিট্রিভ করে আনবে। এই ধরনের স্পেসিফিকেশনগুলি আমরা এসআরইউ বা এসআরডব্লিউ এই প্রোটোকলগুলো ব্যবহার করার ফলে আমরা এই ধরনের সার্ভিসগুলোকে আমরা পেতে পারি। ক্যাটালগিংয়ের ইন্টারঅপারেবিলিটির আরও কয়েকটা দিক রয়েছে, যেমন হচ্ছে লিঙ্ক ডেটা এবং সিমেন্টিক ওয়েব। লিঙ্ক ডেটা নীতিগুলি ওয়েবে ডেটা ক্যাটালগিংকে আন্তঃসংযুক্ত করার অনুমতি দেয়, যা এটিকে আরও অ্যাক্সেসযোগ্য এবং পুনর্ব্যবহারযোগ্য করে তোলে। আরডিএফ এবং অন্টোলজির যে প্রযুক্তিগুলি যা মেশিন পঠনযোগ্য উপায়ে রিসোর্স বর্ণনা করার জন্য একটি কাঠামো প্রদান করে, যা আদতে আন্তঃকার্যক্ষমতা বা ক্যাটালগিংয়ের ইন্টারঅপারেবিলিটিকেই সমর্থন করে। লিঙ্ক ডেটা হলো সিম্যান্টিক ওয়েবের অন্যতম মূল স্তম্ভ, যা ডেটা ওয়েব নামেও পরিচিত। সিম্যান্টিক ওয়েব হলো ডেটাসেটের মধ্যে এমন লিঙ্ক তৈরি করা যা কেবল মানুষের কাছেই নয়, মেশিনের কাছেও বোধগম্য, এবং লিঙ্ক ডেটা এই লিঙ্কগুলোকে সম্ভব করার জন্য সর্বোত্তম অনুশীলন প্রদান করে। অন্য কথায় লিঙ্ক ডেটা হলো ওয়েবে মেশিন পঠনযোগ্য আন্তঃলিঙ্কযুক্ত ডেটা ভাগ করে নেওয়ার নকশা নীতিগুলির একটি সেট। এখানে আমি একটা লিঙ্কড ডেটা সেটের একটা উদাহরণ দিয়েছি, যে এই যে একটা যে সার্কেল রয়েছে, এই সার্কেলগুলো হচ্ছে একটা ডেটা সেট। যেমন ডিবিপিডিয়া হলো একটা ডেটাবেস। এই ডেটাবেসের সাথে লিঙ্ক ডেটাবেস, এই ডেটাবেসের সাথে অন্যান্য যে ডেটাবেসগুলো সেগুলো সংযুক্ত আছে, যেমন ফ্রিবেস, জিনআইডি, এমজিআই, পাবমেড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ডেটা সেট এখানে একটার সাথে একটা সম্পূর্ণভাবে সংযুক্ত। সিম্যান্টিক ওয়েব বা লিঙ্ক ডেটার যে বেসিক কিছু প্রিন্সিপালস আছে, সেই প্রিন্সিপালস অনুযায়ী আমরা একটা ডেটা সেটের সাথে আরেকটা ডেটা সেটকে লিঙ্ক করতে পারি, যা আমাদের ডিসকভারেবিলিটিকে অনেকাংশে বাড়িয়ে দেয়। ক্যাটালগিংয়ের আন্তঃকার্যক্ষমতার মূল দিকগুলি হলো, প্রথমেই আসে হচ্ছে উন্নত রিসোর্স আবিষ্কার। ব্যবহারকারীরা একটি একক ইন্টারফেসের মাধ্যমে একাধিক সিস্টেম থেকে বিস্তৃত পরিসরে রিসোর্সকে অ্যাক্সেস করতে পারেন। দক্ষ রিসোর্স শেয়ারিং, লাইব্রেরিগুলি ক্যাটালগিং ডেটা এবং ভৌত রিসোর্সগুলি আরও কার্যকরভাবে ভাগ করে নিতে পারে। খরচ সাশ্রয়, ক্যাটালগিং এবং সিস্টেম ডেভেলপমেন্টের প্রচেষ্টার পুনরাবৃত্তি হ্রাস করে এবং ভবিষ্যৎ প্রমাণ যে প্রযুক্তির বিকাশের সাথে সাথে ক্যাটালগিং ডেটাকে ব্যবহারযোগ্য করা যায় তা নিশ্চিত করে। আন্তঃকার্যক্ষমতার উদাহরণ হলো, এক হচ্ছে ওয়ার্ল্ড ক্যাট, এটি বিশ্বব্যাপী ইউনিয়ন ক্যাটালগ যা বিশ্বব্যাপী হাজার হাজার লাইব্রেরি থেকে ক্যাটালগিং ডেটাকে একত্রিত করে। ইউরোপিয়ানা, এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা সাধারণ মান বা স্ট্যান্ডার্ড ব্যবহার করে ইউরোপীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিষ্ঠানগুলির মেটাডেটাকে একীভূত করে। বিফ্রেম উদ্যোগ, গ্রন্থপঞ্জি বর্ণনার জন্য একটি লিঙ্ক ডেটা ভিত্তিক মডেল যা দিয়ে মার্ক প্রতিস্থাপনের একটি প্রকল্প। ইন্টারঅপারেবিলিটি বা আন্তঃকার্যক্ষমতার অনেকগুলো চ্যালেঞ্জও রয়েছে। সেগুলি হলো বিভিন্ন মান, একাধিক মেটাডেটা, মান এবং অনুশীলনের অস্তিত্ব ইন্টিগ্রেশনকে জটিল করে তুলতে পারে। প্রযুক্তিগত বাধা, সিস্টেম আর্কিটেকচার এবং ডেটা ফরম্যাটের পার্থক্য আন্তঃকার্যক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। সম্পদ সীমাবদ্ধতা, ছোট প্রতিষ্ঠানগুলিতে আন্তঃকার্যক্রম
বা ইন্টার অপারেবল সিস্টেম বাস্তবায়নের জন্য সম্পদের অভাব থাকতে পারে। ডেটা কোয়ালিটি, অসঙ্গতিপূর্ণ বা অসম্পূর্ণ ক্যাটালগিং ডেটা আন্তঃ কার্যক্ষমতা প্রচেষ্টার কার্যকারিতা হ্রাস করতে পারে। বিভিন্ন শব্দভাণ্ডার, ব্যবহারকারীরা যখন বিভিন্ন বিষয়ের ডোমেন অথবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেমন লাইব্রেরি, শিল্প জাদুঘর, প্রাকৃতিক ইতিহাস জাদুঘর এবং ঐতিহাসিক সমাজ থেকে মেটাডেটা অনুসন্ধান করার চেষ্টা করেন, তখন অসঙ্গত শব্দভাণ্ডার একটি সাধারণ সমস্যা। এই প্রতিষ্ঠানগুলি বিভিন্ন বিষয়ে শব্দভাণ্ডার ব্যবহার করার সম্ভাবনা রয়েছে এবং কিছু প্রতিষ্ঠান অত্যন্ত বিশেষায়িত শব্দভাণ্ডার ব্যবহার করতে পারে। একটি লাইব্রেরি যেমন রেড ফক্স নামটি ব্যবহার করে কাজগুলিকে সূচি করবে, যেখানে প্রাকৃতিক ইতিহাসের একটি জাদুঘর বৈজ্ঞানিক নাম ভালপেস এই শব্দটি ব্যবহার করবে। এখানে ভাষাগত কিছু পার্থক্য হয়ে যায় যদিও অর্থ এক হয়। একাধিক ভাষা, যদিও পৃথক সংগ্রহগুলি প্রধানত একভাষিক হতে পারে, নেটওয়ার্কটি স্বভাবতই আন্তর্জাতিক এবং ইন্টারনেট পরিবেশে ক্রস সিস্টেম অনুসন্ধান ক্রমবর্ধমান একাধিক ভাষার সমস্যা তৈরি করে। ঐতিহ্যবাহী পদ্ধতি হলো অ্যাক্সেসের জন্য নিয়ন্ত্রিত শব্দভাণ্ডার এবং অনুবাদের জন্য বহুমাত্রিক বা বহুভাষিক থেসাউরি ব্যবহার করা। উপাদানের নামের সাথে সমতা স্থাপনের জন্য বহুভাষিক মেটাডেটা রেজিস্ট্রিগুলিরও প্রয়োজন হয়। Z39.50 প্রোটোকলের আন্তঃ কার্যক্ষমতা। Z39.50 এর মাধ্যমে গ্রন্থপঞ্জি সংক্রান্ত আন্তঃ কার্যক্ষমতা হলো একটি সুপ্রতিষ্ঠিত পদ্ধতি যা বিভিন্ন লাইব্রেরি সিস্টেমকে নির্বিঘ্নে গ্রন্থপঞ্জি সংক্রান্ত তথ্য অনুসন্ধান, পুনরুদ্ধার এবং ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয়। Z39.50 হলো একটি ক্লায়েন্ট সার্ভার নির্ভর প্রোটোকল যা অন্তর্নিহিত ডেটাবেস কাঠামো বা সফটওয়্যার নির্বিশেষে একটি সিস্টেম, যাকে ক্লায়েন্ট বলে, অন্য সিস্টেম সার্ভারের থেকে তথ্য অনুসন্ধান এবং পুনরুদ্ধার করতে দেয়। এটি লাইব্রেরি এবং তথ্য সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যাতে সম্পদ ভাগাভাগি সহজতর হয় এবং গ্রন্থপঞ্জি সংক্রান্ত তথ্যের অ্যাক্সেস উন্নত করা যায়। Z39.50 এর মূল বৈশিষ্ট্য। এর প্রথম বৈশিষ্ট্য হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স বা প্ল্যাটফর্ম স্বাধীনতা। Z39.50 প্ল্যাটফর্ম, যার অর্থ একটি বিভিন্ন অপারেটিং সিস্টেম, ডেটাবেস সিস্টেম এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশন জুড়ে কাজ করতে পারে। বুলিয়ান অপারেটর, ফিল্টারিং এবং ক্ষেত্র নির্দিষ্ট অনুসন্ধান বা ফিল্ড সার্চ সহ জটিল অনুসন্ধানগুলিকে সমর্থন করে। রেকর্ড সিনট্যাক্স, মার্ক 21, ইউনিমার্ক, ডাবলিন কোডের মতো বিভিন্ন ফরম্যাটে গ্রন্থপঞ্জি রেকর্ড বিনিময়ের অনুমতি দেয়। সেশন ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে একটি সেশন বজায় রাখে এবং একক সেশনের সময় একাধিক প্রশ্ন এবং ইন্টারাকশন এটাকে সক্ষম করে। এক্সটেন্সিবিলিটি, Z39.50 অতিরিক্ত বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করার জন্য নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে কাস্টমাইজ করা যেতে পারে। এরপর আমি যে টপিকটায় আসছি সেটা হচ্ছে অন্টোলজি। অন্টোলজি হলো দর্শনের একটি শাখা যা অস্তিত্বের প্রকৃতি, বাস্তবতার কাঠামো এবং সত্তার শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করে। এটি মূলত অনুসন্ধান করে যে কিভাবে বস্তু বা সত্তা, এন্টিটিস বিদ্যমান এবং তারা একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত। অন্টোলজি একটি গ্রিক শব্দ অন্টোস অর্থাৎ অস্তিত্ব এবং লোগোস অর্থাৎ জ্ঞান, এই দুটি শব্দ থেকে সংমিশ্রিত হয়েছে। এর অর্থ হলো অস্তিত্ব সম্পর্কিত জ্ঞান। তো অন্টোলজির প্রধান বিষয়বস্তু হলো কি কি জিনিস বাস্তবিকভাবে অস্তিত্বশীল, বস্তু ও সত্তার মধ্যে সম্পর্ক কি, বস্তু ও ধারণাগুলি শ্রেণীবিন্যাস কেমন, বিশ্বে যা কিছু আছে তার মৌলিক উপাদান কি। তো প্রাচীন গ্রিস দেশে যারা ফিলোসফাররা ছিলেন তারা প্রথম ভাবতে শুরু করেন যে প্রকৃতিতে যে বিভিন্ন সাবজেক্ট বা বিষয় রয়েছে তারা কখনোই একে অপরের সাথে অসম্পর্কিত হতে পারে না। প্রতিটা সাবজেক্টেরই তাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এই আন্তঃসম্পর্ক বিচার করতে গিয়ে তারা প্রথম যে ধারণা বা
বিষয়ের উপস্থাপন করেন তার নামই হচ্ছে অন্টোলজি। এবং অন্টোলজির দার্শনিকগত ডেফিনেশন হলো স্টাডি অফ নেচার অ্যাজ বিং, অর্থাৎ প্রকৃতিকে তার সত্তা অনুযায়ী তাকে স্টাডি করা। তো অন্টোলজিকে সাধারণত দুটি মেইন ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ফিলোসফিক্যাল অন্টোলজি, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড অন্টোলজি। ফিলোসফিক্যাল অন্টোলজি হলো বাস্তববাদ, আদর্শবাদ এবং নৈর্ব্যক্তিকতাবাদ, এই তিনটে বিষয় কনসেপ্টের ওপর নিহিত। আমরা মূলত অ্যাপ্লাইড অন্টোলজি নিয়ে এখানে কথা বলবো এবং আমাদের রিসোর্স ডেসক্রিপশনের সাথে অন্টোলজির সম্পর্ক কী রয়েছে, কীভাবে বিভিন্ন মেটাডেটা বা রিসোর্সকে কীভাবে আমরা অন্টোলজির মাধ্যমে তাকে বিবরণের মধ্যে আনতে পারি, সেইটাকে নিয়েই যেহেতু আমরা আলোচনা করব, তাই দার্শনিক অন্টোলজির ওপর আমি বেশি গুরুত্ব দিচ্ছি না, অ্যাপ্লাইড অন্টোলজিটা নিয়েই আমি বলার চেষ্টা করছি। এটি তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভাষাবিজ্ঞান এবং তথ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। বিশেষ করে ডেটাবেস, সিম্যান্টিক ওয়েব এবং নলেজ রিপ্রেজেন্টেশন বা জ্ঞান উপস্থাপনার ক্ষেত্রে অন্টোলজি ব্যবহার করা হয়। এখানে আমি একটি ছবির মাধ্যমে অন্টোলজির অবস্থান কি নলেজ অর্গানাইজেশন সিস্টেমের মধ্যে সেটাকে বুঝিয়েছি। এখানে একটা নলেজ অর্গানাইজেশনের যে বিভিন্ন যে প্রোডাক্টগুলি আছে সেগুলি একটার সাথে একটা কীভাবে সম্পর্কিত এবং তার সিমেন্টিক্স অথবা একটা টার্মের সাথে আরেকটা টার্মের কীরকম রিলেশন, তার উপর ভিত্তি করে আমরা নলেজ অর্গানাইজেশন সিস্টেমের বিভিন্ন ধাপগুলিকে তৈরি করেছি। প্রথমেই আসে হচ্ছে কন্ট্রোলড ভোকাবুলারি বা প্রিডিফাইন্ড কিছু টার্ম, এরপর আসে গ্লসারি, তারপর আসে ডিকশনারি। এবং এই কন্ট্রোলড ভোকাবুলারি থেকে ডিকশনারি পর্যন্ত আমরা মূলত স্ট্যান্ডার্ড টার্মগুলি কী কী আছে সেগুলোকে কালেকশন করে তার একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী তাকে সাজানো, সেইটুকুনি আমরা এই ডিকশনারি পর্যন্ত করে থাকি। এরপর আসে হচ্ছে ট্যাক্সোনমি হলো একটা দ্বিমাত্রিক শ্রেণীবিন্যাস, যেখানে কোনো একটা বড় কনসেপ্ট থেকে ছোট ছোট কনসেপ্টকে কীভাবে শ্রেণীবিন্যাস করা যায় তার একটা মূল কাঠামো বা হায়ারার্কিক্যাল ট্রি আমরা ট্যাক্সোনমির মধ্যে তাকে নিয়ে আসি। এরপর আছে হচ্ছে থেসোরাসে ট্যাক্সোনমিতে ব্যবহার করা যে হায়ারার্কিক্যাল ট্রি যে আমরা ব্যবহার করি সেটিকে মূল কাঠামো হিসাবে রেখে একটা টার্মের সাথে আরেকটা টার্ম কীভাবে সংযুক্ত বা আদৌ সম্পর্ক রয়েছে কিনা সেই সম্পর্কের কথা আমরা থেসোরাসে জানতে পারি। অন্টোলজি থেসোরাস থেকে আরেকটু এক ধাপ এগিয়ে রয়েছে, সেটা হলো যে এখানেও অন্টোলজি ট্যাক্সোনমির যে বেসিক যে হায়ারার্কিক্যাল ট্রি যেটি রয়েছে সেটিকে মূল কাঠামো হিসাবে ব্যবহার করে এবং থেসোরাসে যে একটা টার্মের সাথে আরেকটা টার্মের কি রিলেশন আছে সেই রিলেশনটাকে শুধু থেসোরাস বলতে পারে যে একটা টার্মের সাথে আরেকটা টার্মের রিলেশন রয়েছে, যেটাকে আরটি বা রিলেটেড টার্ম হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু সেই রিলেশনটা কীরকম সেই রিলেশনের একটা নাম কিন্তু থেসোরাস দিতে পারে না। অন্টোলজি সেখানে থেসোরাসের চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে এবং একটা টার্মের সাথে আরেকটা টার্মের কী রকম রিলেশন সেই রিলেশনের একটা নাম দেয়। তার ফলে যেহেতু এটা একটা মেশিন রিডেবল ফর্মে এই রিলেশনের একটা নাম দেওয়া হয়, সেজন্য মেশিনের পক্ষে এই রিলেশনটা কী রকমের রয়েছে সেটাকে বোঝা খুব সোজা হয়। বিষয়টিকে বোঝার জন্য প্রথমে এই ছবিটিকে একটু বোঝার দরকার আছে। এটাকে বলা হয় হচ্ছে সিম্যান্টিক লেয়ার কেক। এখানে অনেকগুলো স্তর রয়েছে। এই স্তরের একদম নিচে রয়েছে ইউনিকোড এবং ইউআরআই। ইউআরআই হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স ইন্ডিকেটর। যে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইট বা পোর্টাল তার একটা ওয়েব অ্যাড্রেস থাকে। এই ওয়েব অ্যাড্রেস ইউআরআই অথবা ইউআরএল এই দুটো দিয়ে
এই দুটো দিয়ে তাকে চিহ্নিত করা যায় ই রিসোর্সকে। ইউনিকোড ব্যবহার করা হয় টেক্সট এনকোডিং ফরম্যাটকে আনার জন্য। সেখানে এই ইউনিকোড ব্যবহারের ফলে ইংরাজি ছাড়া যে অন্যান্য যে ভাষা রয়েছে, যেমন অন্যান্য হরফ যেগুলো রয়েছে, যেমন অ্যারাবিক, তারপর হচ্ছে বাংলা, তামিল, ওড়িয়া, বিভিন্ন ইন্ডিক ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ, যে বিভিন্ন হরফ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি ওয়েব এনভায়রনমেন্টে, এবং ইউনিকোড সেটিকে একটা টেক্সট সাপোর্ট দেয়। সেইটি ইউআরআই এবং ইউনিকোড হচ্ছে ওয়েব ইনফ্রাস্ট্রাকচারের একদম নিচের লেয়ারে রয়েছে। এর ওপরে রয়েছে এক্সএমএল, নেম স্পেস এবং এক্সএমএল স্কিমা। এই এক্সএমএল ব্যবহার করার ফলে আমরা নিজস্ব প্রয়োজন মতো আমরা ট্যাগ তৈরি করতে পারি এবং সেই ট্যাগকে আমরা ব্যবহার করতে পারি নিজেদের প্রয়োজন মতো, এবং নেম স্পেস দিয়ে আমরা কোনো ট্যাগকে আমরা স্ট্যান্ডার্ডাইজও করে দিতে পারি। তার ফলে যখনই আমি কোনো ট্যাগকে নেম স্পেস দিয়ে যখন স্ট্যান্ডার্ডাইজ করে দেবো, তখন কোনো একটা রিসোর্সকে বিবরণের মধ্যে আনার জন্য সেই এলিমেন্টগুলোকে যদি আমি নেম স্পেস দিয়ে গ্লোবাল ওয়েব এনভায়রনমেন্টে যদি নির্দেশায়িত করে দিই, তার ফলে আমরা সেই এলিমেন্টকে আমরা বিভিন্ন সিস্টেমে ব্যবহার করতে পারবো। এতে একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স পাওয়া যাবে, এবং কোনো একটা রিসোর্সকে ডেসক্রাইব করার জন্য সেই নেম স্পেসটিকে যদি আমি কল করি, তাহলেই ওয়েব এনভায়রনমেন্টের মধ্যে আমি সেই নেম স্পেসকে ইউজ করে আমরা যে কোনো রিসোর্সের ক্ষেত্রে নির্দিষ্ট কতগুলো ট্যাগকে ব্যবহার করলেই আমরা একটা স্ট্যান্ডার্ডভাবে একটা নির্দিষ্ট ইনফরমেশনকে নথিভুক্ত করতে পারি। এরপর আসে হচ্ছে আরডিএফ, রিসোর্স ডেসক্রিপশন ফ্রেমওয়ার্ক বা আরডিএফ স্কিমা। আরডিএফ হলো হচ্ছে অন্টোলজিতে ব্যবহার করা একটি ফাইল ফরম্যাট যার নিজস্ব একটি স্ট্রাকচার রয়েছে, এবং এই সমস্তই এক্সএমএল এর উপরে কাজ করে। এবং আরডিএফ এর উপরে কাজ করে হচ্ছে অন্টোলজি ভোকাবুলারি, লজিক, প্রুফ এবং ট্রাস্ট। আমরা অন্টোলজিতে আমরা এক্সএমএলকে যেহেতু আমরা অ্যাজ এ বেস ব্যবহার করি, তার ফলে অন্টোলজির যে বিভিন্ন যে ফাইল ফরম্যাট রয়েছে তাতে যে ইনফারেন্স করার জন্য যে ফাইল স্ট্রাকচার, সেটা আরডিএফ এবং অন্টোলজির কিছু ভোকাবুলারি রয়েছে, সেইগুলোকে আমরা এখানে গঠন করতে পারি আমাদের প্রয়োজন মতো। আমরা একটা লজিক্যাল ইনফারেন্স ড্র করতে পারি, এবং এর জন্য যে অন্টোলজির যে প্ল্যাটফর্ম রয়েছে তাতে বিভিন্ন রকম প্লাগইন রয়েছে, এবং ওই অন্টোলজিও একটা এমন একটা ইন্টারফেস প্রদান করে যেখানে আমরা নিজেদের প্রয়োজন মতো কোনো একটা ডোমেনকে আমরা ডিফাইন করতে পারি বা ডিক্লেয়ার করতে পারি। তার যত ফ্যাসেট রয়েছে সেই ফ্যাসেটগুলোকে ডিসক্রাইব করে একটা সত্তার সাথে আরেকটা সত্তাকে আমরা সম্পর্কযুক্ত করতে পারি। সেটা ডেটা সম্পর্ক হতে পারে অথবা অবজেক্ট সম্পর্কও হতে পারে। এটা সম্পর্কে আমি পরে একটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো, তার ফলে সেটা আমরা বুঝতে পারবো। তো নলেজ অর্গানাইজেশনের যে বেসিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে ট্যাক্সোনমিক গঠন। এখানে আমি একটা উদাহরণ দেখিয়েছি প্ল্যান্টের, মানে গাছের ক্লাসিফিকেশন, যে ফ্লাওয়ারিং প্ল্যান্ট, নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। নন ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে ভাগ হচ্ছে স্পোর বিয়ারিং আর একটা হচ্ছে নেকেড সিডস। স্পোর বিয়ারিং মানে তার দুটো ভাগ, নো রুটস, উইথ রুটস। নেকেড সিডসের মধ্যে আছে জিমনোস্পার্মস। আবার ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যে হচ্ছে 1 সিড লিফ, 2 সিড লিফ। তার ফলে এই টোটাল যে প্ল্যান্ট কিংডম যেটা রয়েছে সেটাকে আমরা বিভিন্ন ক্লাস এবং সাব ক্লাসে ভেঙে দিতে পারছি। এটাই হচ্ছে ট্যাক্সোনমিক স্ট্রাকচার। আমরা সকলেই ছোটবেলায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস এগুলো পড়েছি। এগুলো সবই হচ্ছে একটা বেসিক নলেজ অর্গানাইজেশন সিস্টেম, যাকে ট্যাক্সোনমি বলে। এখানে দেখুন যে পুরো সিস্টেমটাই দাঁড়িয়ে আছে যে একটা ব্রডার টার্ম এবং ন্যারোয়ার টার্মের উপর। ব্রডার টার্ম হচ্ছে একটা অনেকগুলো কনসেপ্টের সমাহার, যেটাকে আমরা তার চরিত্র অনুযায়ী অনেকগুলো ছোট ছোট সাব ক্লাস বা উপশ্রেণীতে ভাগ করে দিচ্ছি। এই একটা শ্রেণী এবং উপশ্রেণীর যে একটা গঠন, এটাকেই বলা হয় হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এরপর আসছে থিসোরাস।
থেসরাসের হলো শব্দ এবং বাক্যাংশের একটি সংকলন, যা সমার্থক শব্দ, শ্রেণীবিন্যাস এবং অন্যান্য সম্পর্ক এবং নির্ভরতা প্রদান করে, যার কাজ হলো তথ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধারের ব্যবস্থার জন্য একটি প্রমিত শব্দভাণ্ডার প্রদান করা। যেমন এখানে আমি একটা উদাহরণ দেখিয়েছি, যেমন এখানে আমি মেডিসিন এই যে ক্লাস সেটাকে আমি দেখিয়েছি। তো দেখুন এটা হচ্ছে সিআরস লিস্ট অফ সাবজেক্ট হেডিং থেকে নেওয়া। মেডিসিন এই যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি সম্পর্কে এখানে ব্রডার টার্ম এবং ন্যারোয়ার টার্মে মানে ভেঙে দেওয়া হয়েছে। তাহলে মেডিসিন এইটি আসে হচ্ছে লাইফ সায়েন্স এবং থেরাপিউটিক্সের মধ্যে। তাহলে ব্রডার টার্ম হলো লাইফ সায়েন্স, তার মধ্যে থেরাপিউটিক্স, তার মধ্যে মেডিসিন। তাহলে ব্রডার টার্ম মানে হচ্ছে মেডিসিনের উপরে সুপার ক্লাস হিসাবে এই দুটি ক্লাস রয়েছে, এবং এর আন্ডারে কি রয়েছে? এর আন্ডারে রয়েছে অ্যানাটমি, এভিয়েশন মেডিসিন, বায়োকেমিস্ট্রি, চাইনিজ মেডিসিন, ডেন্টিস্ট্রি, ডায়াগনোসিস, ডিসকভারিজ ইন মেডিসিন, এমার্জেন্সি মেডিসিন, এন্ডোক্রিনোলজি, ফ্যামিলি মেডিসিন, ফার্স্ট এইড। তাহলে এগুলো হচ্ছে এনটি মানে ন্যারোয়ার টার্মের মধ্যে মেডিসিনের যত রকমের ভাগ হয় সেইটা সম্পূর্ণ আমি এই ন্যারোয়ার টার্মের মধ্যে আমি দেখাতে পারি। যেমন ফার্মাসি, ফিজিওলজি, পেডিয়াট্রি, সার্জারি, থেরাপিউটিক্স, টক্সিকোলজি, ভেটেরিনারি মেডিসিন, এই সমস্তই হচ্ছে ন্যারোয়ার টার্ম হিসেবে মেডিসিনের মধ্যে চলে আসছে। এর মধ্যে দেখুন এবার আসছে আরটি। আরটি মানে হচ্ছে রিলেটেড টার্ম। রিলেটেড টার্মের মধ্যে আসছে ডিজিজেস, মেডিকেল কেয়ার, মেডিকেল পার্সোনেল, ফিজিশিয়ানস। তার মানে মেডিসিন এই যে ক্লাসটি রয়েছে এই ক্লাসটির সাথে এর সম্পর্কিত যে ক্লাসগুলো রয়েছে সেটা হচ্ছে ডিজিজ, মেডিকেল কেয়ার, মেডিকেল পার্সোনেল এবং ফিজিশিয়ানস। যদি আমি শুধুমাত্র ট্যাক্সোনমিক স্ট্রাকচারকে ফলো করতাম তাহলে কখনোই এই রিলেটেড টার্ম এই যে রিলেশনটা আমরা তৈরি করতে পারতাম না। ট্যাক্সোনমি শুধুমাত্র একটা বর্ডার টার্ম এবং ন্যারোয়ার টার্ম এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ। থেসরাস সেখানে ট্যাক্সোনমি থেকে এক ধাপ এগিয়ে গেছে এবং এক ধাপ এগিয়ে মেডিসিন এই যে টার্মটা এই টার্মটার সাথে অন্য কোন কোন টার্ম সম্পর্কযুক্ত রয়েছে সেটাকে রিলেটেড টার্ম বলে তাকে একটা নথিভুক্ত করে দিচ্ছি। এই যে একটা আমি নতুন যে একটা রিলেশনকে বিল্ড করলাম সেটাই ট্যাক্সোনমি থেকে থেসরাসকে আলাদা করে দিচ্ছে। কিন্তু আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো অন্টোলজিকে জানা। তাহলে অন্টোলজির ক্ষেত্রে আমরা এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এবং রিলেশনটাকে কিভাবে আমি তৈরি করতে পারি সেইটাকে আমি এখানে অন্টোলজি গঠনের মধ্যে দেখাচ্ছি। যেমন সত্তা বা এন্টিটিস বা ক্লাসেস, এটি বাস্তব বা বিমূর্ত জগতের কোনো কিছুকে নির্দেশ করে, যেমন বস্তু, ব্যক্তি, ঘটনা, প্রক্রিয়া ইত্যাদি। অন্টোলজিতে শ্রেণী, উপশ্রেণী মানে ক্লাস, সাব ক্লাসের মাধ্যমে সত্তাগুলোকে শ্রেণীবদ্ধ করা হয় এবং এর ফলে যে থেসরাসের মতো ট্যাক্সোনমি গঠনে সাহায্য করে। এবং এর সাথে রয়েছে অ্যাট্রিবিউট বা প্রপার্টিস বা বৈশিষ্ট্য, সত্তার গুণাবলীকে নির্দেশ করে। বৈশিষ্ট্য বা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে অবজেক্ট প্রপার্টি আর একটা হচ্ছে ডেটা প্রপার্টি। অবজেক্ট প্রপার্টি হচ্ছে যাকে বলে আন্তঃ সম্পর্কিত বৈশিষ্ট্য, আর ডেটা প্রপার্টিকে বলা হয় ডেটা বৈশিষ্ট্য। যেমন একটি সত্তার সাথে অন্য একটি সত্তার সম্পর্ক নির্দিষ্ট করে। যেমন ধরুন মুভি ডাইরেক্টর, তাহলে মুভি হ্যাজ ডিরেক্টর। তাহলে এই যে হ্যাজ ডিরেক্টর এই যে একটা প্রপার্টি, এই প্রপার্টিটা মুভির সাথে ডাইরেক্টর এই দুটোর যে সত্তা বা এন্টিটি এই দুটোকে সংযুক্ত করছে। তার ফলে হ্যাজ ডিরেক্টর হলো একটা প্রপার্টি। বা মুভি হ্যাজ অ্যাক্টর, তার মানে হ্যাজ অ্যাক্টর এটা হচ্ছে একটা প্রপার্টি যা কোনো একটি মুভিতে বা সিনেমাতে যে নায়ক বা নায়িকারা কাজ করেছেন এই দুটো সত্তাকে সংযুক্ত করছে একটা প্রপার্টি দ্বারা। ডেটা বৈশিষ্ট্য হচ্ছে যখন একটি নির্দিষ্ট পরিমাণগত গুণাবলী নির্দেশ করে তখন ডেটা বৈশিষ্ট্য আসে। যেমন একজন ব্যক্তির বয়স 30 বছর, তাহলে পার্সন এবং তার বয়স হচ্ছে 30, তাহলে 30 হচ্ছে একটি সংখ্যা বা ডেটা।
তাহলে ফলে এ পার্সন হ্যাজ এজ 30, তার মানে বোঝা যাচ্ছে এই মানুষটির বয়স হচ্ছে 30। তাহলে হ্যাজ এজ হচ্ছে একটা প্রপার্টি বা ডেটা প্রপার্টি, যা ওই ডেটাটিকে পার্সন এই যে ক্লাস রয়েছে সেই ক্লাসের সাথে একটা সংযুক্ত বা সম্পর্ক যুক্ত করছে। যেমন ধরুন এখানে আরেকটা চিত্রের মাধ্যমে আমি এটাকে বুঝিয়েছি। যেমন ধরুন অর্গানাইজেশন এবং কান্ট্রি এবং আরেকটি ক্লাস আছে এমপ্লয়ি। তাহলে অর্গানাইজেশন কোনো একটা দেশে অবস্থিত, সেই দেশের তাহলে অর্গানাইজেশন হেডকোয়ার্টার্ড ইন হচ্ছে কান্ট্রি, মানে কোনো একটা দেশে কোনো একটা অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স রয়েছে। তাহলে অর্গানাইজেশন একটা ক্লাস, কান্ট্রি হচ্ছে একটা ক্লাস। তাহলে অর্গানাইজেশনের সাথে কান্ট্রি যে সম্পর্ক সেটাকে আমি একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেই তাকে বলে দিচ্ছি যে হেডকোয়ার্টার্ড ইন। তাহলে অর্গানাইজেশন হেডকোয়ার্টার্ড ইন কান্ট্রি। তাহলে অর্গানাইজেশন এবং কান্ট্রি হলো দুটো ক্লাস বা এন্টিটি, এই দুটো এন্টিটিকে সংযুক্ত করছে একটি প্রপার্টি। অন্টোলজির মূল উদ্দেশ্য হলো যে প্রতিটা এন্টিটির মধ্যে একটা সংযোগ স্থাপন করা, যার ফলে আমরা বিভিন্ন ধরনের সম্পর্কিত যে বা রিলেটেড যে টার্মস যেগুলো রয়েছে সেই টার্মসটাকে আমি রিলেশন দিয়ে যেন বাইন্ড করতে পারি এবং তার ভিত্তিতে যেন একটা সুসংবদ্ধ নলেজ অর্গানাইজেশন সিস্টেম তৈরি করতে পারি এবং এর মধ্যে ক্যাটালগিং সম্পর্কিত যা যা তথ্য আছে সেই তথ্যকেও আমরা যেন এখানে সংযুক্ত করতে পারি। এখানে অন্টোলজির একটা কোড এখানে দেওয়া হয়েছে। যেমন ধরুন কোনো একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টের রেকর্ড রয়েছে, সেই রেকর্ডের একটা ইউআরএল দেওয়া আছে, যেমন http://lisedu.com resource record 7098। তাহলে রেকর্ড 7098 হচ্ছে ধরুন কোনো বইয়ের রেকর্ড আমি তৈরি করছি, তার একটি টাইটেল রয়েছে, সেই টাইটেলের হচ্ছে হ্যাশ টাইটেল বলে একটা আমি রিলেশন বিল্ড করলাম, তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক্স এই নির্দিষ্ট একটি টাইটেল দিয়ে দিলাম। তার অথর হচ্ছেন জন ডো এবং তার একটা আইএসবিএন নাম্বার আছে, সেই আইএসবিএন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তার একটি ডেসক্রিপশন আছে জন ডো সম্পর্কে, সেই ডেসক্রিপশন সম্পর্কিত তথ্য আমি এখানে টেক্সট হিসাবেও দিতে পারি অথবা তার একটা ইউআরআই বা ইউআরএল দিয়ে দিতে পারি, সেটাতেও হয়। বা কোনো একটা রেকর্ডের সাথে তার তথ্যগত যে সম্পর্ক কি ইজ অথার অফ, সেটাকেও আমি এখানে রেকর্ডের সাথে লেখকের যে রিলেশন সেটাকে আমি তার একটা ইউআরআই দিয়ে ডিনোট করে দিলাম। তার মানে এখানে কি পেলাম আমরা, যে তথ্যগত বা রিসোর্সের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা একটা প্রপার্টি দিয়ে ডিফাইন করছি। সেটা হচ্ছে হ্যাজ টাইটেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক্স, হ্যাজ অথার জন স্মিথ, হ্যাজ আইএসবিএন একটা আইএসবিএন নাম্বার। এবার পার্সন এর যে বৈশিষ্ট্যগুলি এখানে আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে হ্যাজ নেম জন ডো, হ্যাজ অথার হিসাবে তাকে পাচ্ছি এবং ধরুন তার বয়স হচ্ছে 35। তাহলে হ্যাজ এজ যদি আমি এখানে ডিফাইন করি তাহলে আমি হ্যাজ এজ এই ট্যাগের মাধ্যমে বা এই প্রপার্টিটার মাধ্যমে আমি তার বয়সটাকেও নিতে পারি। তাহলে এটাকেই যদি আমি আরো একটু মানে দুটো ক্লাসের মধ্যে রিলেশনটা কীভাবে তৈরি হচ্ছে সেটাকে যদি আমি বুঝতে চাই তাহলে আমি এটা এইভাবে দেখাতে পারি, জন ডো ইজ অথার অফ রেকর্ড 7098। তার ফলে আমি যে বইটি আমি তৈরি করছি মানে ক্যাটালগ করছি, সেই বইয়ের একটা রেকর্ড রয়েছে, সেই রেকর্ডের নাম্বারটাকে আমি এখানে সংযুক্ত করে দিলাম অথারের সাথে। আবার এটাকে যদি আমি উল্টোভাবে ভাবি তাহলে এই যে রেকর্ড যে রেকর্ড রয়েছে রেকর্ড 7098 যার টাইটেল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে তৈরি করেছেন জন ডো। তাহলে ফলে জন ডোকে আমি যদি এখানে মেটাডেটা এলিমেন্টের সাথে সংযুক্ত করতে পারি তাহলে তাহলে ডাবলিন কোড মেটাডেটা আমি এখানে ইউজ করতে পারি, তাহলে রেকর্ড ডিসি ক্রিয়েটার জন ডো। তারপরে রেকর্ড একটা এন্টিটি, জন ডো আরেকটা এন্টিটি, এই দুটোকে রিলেশনশিপের মধ্যে বাইন্ড করছে হচ্ছে একটা মেটাডেটা এলিমেন্ট। তো এখানেই হচ্ছে অন্টোলজির সবচেয়ে বড় ক্ষমতা বা পোটেনশিয়ালিটি, যেখানে আমি একটা নির্দিষ্টভাবে স্পেসিফিক কিছু নতুন রিলেশনশিপ তৈরি করতে পারি বা পুরনো কোনো স্ট্যান্ডার্ড যে নেম স্পেস যুক্ত যে মেটাডেটা রয়েছে সেটাকেও ব্যবহার করতে পারি,
বা নিজের প্রয়োজন মতো নতুনভাবে তৈরিও করতে পারি, এবং তার মধ্যে সাব প্রপার্টিকেও আনতে পারি, এবং বা সাব ক্লাস হিসাবেও আমি আরও অনেক বৈশিষ্ট্যকে নিয়ে আসতে পারি, যেটা আমাকে তার কোনো একটা রিসোর্সের যে লজিক, প্রুফ বা ট্রাস্ট সম্পর্কিত যে অন্তর্নিহিত যে সম্পর্কগুলো রয়েছে সেইখানে আমি আরও এগিয়ে যেতে পারি। অন্টোলজি আমাকে এই সাহায্যটা করতে পারে, যেটা আমাকে অন্য কোনো নলেজ অর্গানাইজেশন সিস্টেম দিতে পারে না। অন্টোলজি দ্বারা রিসোর্স বর্ণনার ব্যবহার ক্ষেত্র, প্রথমেই হচ্ছে লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি, যেমন ডাবলিন কোর অন্টোলজি, যেমন ডাবলিন কোর মেটাডেটা রয়েছে এবং অন্টোলজি তার ভার্সানও রয়েছে। তার ফলে আমরা অন্টোলজির মাধ্যমে ডাবলিন কোরে যে যাবতীয় যে মেটাডেটা এলিমেন্ট রয়েছে সেটাকে আমরা অন্টোলজি স্ট্রাকচারের মধ্যেও আমরা ব্যবহার করতে পারি। অন্টোলজির আরেকটা সুবিধা হচ্ছে একটা অন্টোলজির সাথে আরেকটা অন্টোলজিকে খুব সুন্দরভাবে মার্চ করে নেওয়া যায়। তার ফলে কি হয়, একটা অন্টোলজি স্ট্রাকচারের মধ্যে আমি অন্য একটা অন্টোলজি যেটা স্ট্যান্ডার্ড, যেটা বহুলাংশে ব্যবহৃত হয়, সেটাকে আমি একটা অন্টোলজির মধ্যে নিয়ে তাকে আমি প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। স্বাস্থ্যসেবা হেলথ কেয়ারের ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকম অন্টোলজি ইউজ করি, যেমন হচ্ছে স্নোমেড সিটি মেডিকেল অন্টোলজি ব্যবহার করা হয়, সিমান্টিক ওয়েবের জন্য এফ অন্টোলজি ইউজ করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ওয়ার্ডনেট বা সুমো অন্টোলজি ব্যবহার করা হয়। তো বিষয়টিকে আরেকটু পরিষ্কার করে বোঝার জন্য আমি অন্টোলজির যে সফটওয়্যার প্রোটিজ, এই প্রোটিজে আমি একটা ছোট্ট প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে কিভাবে ক্লাস, অবজেক্ট প্রপার্টি, ডেটা প্রপার্টি এগুলোর মধ্যে রিলেশন তৈরি হয় একটা ছোট ডেমো আমি দেখাচ্ছি। এখন আমি একটা অন্টোলজি আমি আগে তৈরি করেছিলাম, এটা হচ্ছে মুভি সম্পর্কিত বা সিনেমা সম্পর্কিত একটা অন্টোলজি। এই অন্টোলজিটার একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ডেমনস্ট্রেশনটা আমি দেখাচ্ছি প্রোটিজ বলে একটি সফটওয়্যার আছে, যেটা অন্টোলজির জন্য একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার। এইটার মাধ্যমেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে অন্টোলজি তৈরি করি। এই অন্টোলজি, যেমন ধরুন আমি একটা অন্টোলজি তৈরি করেছি, সেটা হচ্ছে মুভির ওপর। এখানে আমি অনেকগুলো ক্লাস তৈরি করেছি, যেমন ধরুন অ্যাওয়ার্ড, সার্টিফিকেশন, কান্ট্রি, পার্সন, জনার, মুভি, অনলাইন রিটেইলার, প্লেস, প্রেজেন্টেশন, প্রোডাকশন কোম্পানি, টেরিটরি ইত্যাদি ইত্যাদি। এবার একটা ক্লাসের সাথে আমি আরেকটা ক্লাসকে সংযুক্ত করি হচ্ছে অবজেক্ট প্রপার্টি এবং ডেটা প্রপার্টি দিয়ে। যেমন ধরুন এখানে একটা ডেটা প্রপার্টি রয়েছে, বিলংস টু জনার। জনার মানে হচ্ছে বইটা কী রকম, সিনেমাটা কী রকম টাইপের মুভি, মানে এটা বাচ্চাদের মুভি না অ্যানিমেশন না হরর ফিল্ম ইত্যাদি সম্পর্কিত যে যে তথ্যগুলো থাকে সেগুলো আমরা এই অবজেক্ট প্রপার্টি দিয়ে ডিফাইন করতে পারি। এবং এখানে এর দুদিকে দুটি জিনিস থাকছে, একটা হচ্ছে মুভি থাকছে আর একটা হচ্ছে জনার থাকছে। তার মানে মুভির জনার আছে, মানে হচ্ছে কী টাইপের মুভি সেটা রয়েছে। তাহলে মুভি বিলংস টু জনার, এইভাবে আমরা ক্লাসগুলোকে ডিফাইন করি। যেমন ধরুন হ্যাজ অ্যাক্টার, তাহলে মুভির ক্ষেত্রে একটা মুভিতে অ্যাক্টাররা অ্যাক্টিং করেন, তাহলে মুভির সাথে অ্যাক্টার এই দুটো ক্লাসকে আমরা সংযুক্ত করছি হ্যাজ অ্যাক্টার বলে। যেমন ধরুন হ্যাজ এডিটার, হ্যাজ ডিরেক্টর, হ্যাজ কম্পোজার। তার মানে মুভির ক্ষেত্রে একজন ডিরেক্টর থাকেন, তাহলে মুভি হ্যাজ ডিরেক্টর। তাহলে মুভি এবং ডিরেক্টর এই যে দুটো ক্লাস আছে, এই দুটো ক্লাসকে আমরা সংযুক্ত করি এইভাবে। তাহলে আমি এখানে ধরুন একটা নতুন একটা মুভির নাম এখানে সংযুক্ত করছি। তাহলে ধরুন মুভি হচ্ছে একটা ক্লাস, তার ফলে এরপর আমি মুভির একটা নাম এখানে সংযুক্ত করছি অ্যাজ এ ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস, মুভি ক্লাস হিসাবে। তাহলে ধরুন আমি একটা মুভির নাম দিচ্ছি অমানুষ। এই একটি মুভিকে আমি এখানে সংযুক্ত করলাম। তাহলে এখানে দেখুন অমানুষ এই মুভিটি তৈরি হলো। তাহলে এই অমানুষ মুভিটি
মুভির হচ্ছে একটা ইনস্ট্যান্স বা মেম্বার অফ দ্য মুভি ক্লাস। এবার এই অমানুষ এই যে সিনেমাটাতে ধরুন উত্তম কুমার ওখানে অভিনয় করেছেন, তার ফলে অমানুষ সিনেমাটাতে উত্তম কুমার অভিনেতা হিসেবে রয়েছেন। তাহলে ইন্ডিভিজুয়াল বাই ক্লাস হিসাবে আমি ধরুন এখানে অ্যাক্টরের মধ্যে আমি একটা অ্যাক্টর এর মধ্যে আমি নতুন একটা অ্যাক্টরের নাম ঢোকাচ্ছি, যেমন ধরুন উত্তম কুমার। তাহলে এবার মুভির সাথে উত্তম কুমারকে আমরা কিভাবে ঢোকাবো? তাহলে এখানে মুভি অমানুষ এর অবজেক্ট প্রপার্টি হিসাবে আমি হ্যাজ অ্যাক্টর এবং সেই ভ্যালুতে আমি ঢুকিয়ে দিচ্ছি উত্তম কুমার। তারপরে দেখুন অমানুষ বলে এখানে যে মুভিটি রয়েছে তাতে উত্তম কুমার অভিনয় করেছেন। তাহলে অমানুষ এবং উত্তম কুমার এই দুটো যে ইনস্ট্যান্স রয়েছে তাকে আমি বাইন্ড করছি হ্যাজ অ্যাক্টর এই একটাই প্রপার্টি দিয়ে। ধরুন এখানে মুভির ক্ষেত্রে আরেকটা আমি দেখাই, সেটা হলো যেমন ধরুন তিন কন্যা হলো একটা সত্যজিৎ রায়ের বিখ্যাত মুভি। তাহলে মুভি এর আন্ডারে দেখুন তিন কন্যা একটা মুভি আমি ইনস্ট্যান্স হিসাবে তাকে ডিক্লেয়ার করেছি এবং মুভির সাথে এর একটা সম্পর্ক তৈরি হলো এবং হ্যাজ ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে মুভির একটা ইনস্ট্যান্স হচ্ছে তিন কন্যা। এবার তিন কন্যাকে যদি আমি আরেকটু বড় করে দেখাই তাহলে এর সাথে সম্পর্কিত আমি কয়েকটা ইনফরমেশন এখানে দেখাতে পারি। যেমন ধরুন তিন কন্যা এটা সত্যজিৎ রায় ডিরেকশন করেছিল। তো তিন কন্যা এবং সত্যজিৎ রায়ের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে দেখুন তিন কন্যা হ্যাজ ডিরেক্টর সত্যজিৎ রায়। তার ফলে সত্যজিৎ রায় তিন কন্যা এই যে সিনেমাটাকে ডিরেকশন দিয়েছিলেন, আমরা এইভাবে মুভির সাথে সম্পর্কিত যে সমস্ত মানুষ রয়েছেন বা সম্পর্কিত যারা এন্টিটিস রয়েছে এইভাবে আমরা ডেটা প্রপার্টি অথবা অবজেক্ট প্রপার্টি দিয়ে তাকে ডিনোট করতে পারি। ডেটা প্রপার্টির ক্ষেত্রে আমি যেখানে চারটে ডেটা প্রপার্টি নিয়েছি সেটা হচ্ছে একটা হচ্ছে IMDb রেটিং, রিলিজ ডেট, রান টাইম। মানে কোনো একটা মুভির যে রেটিং আছে তাতে IMDb যে ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেস রয়েছে সেখানে ওই মুভিটির রেটিং কত সেই সম্পর্কিত তথ্য আমি এখানে নিতে পারি। রিলিজ ডেট মানে সিনেমাটা কবে রিলিজ হয়েছিল, 1992 সাল, 1994 সাল, এই যে ডেট সম্পর্কিত তথ্য আমি রিলিজ ডেটের মধ্যে নিতে পারি। রান টাইম মানে হচ্ছে সিনেমাটার দৈর্ঘ্য কত, 120 মিনিট, 130 মিনিট, 140 মিনিট, এরকমভাবে আমরা এখানে ডিনোট করতে পারি। যদি এখানে নতুন একটি ক্লাস তৈরি করতে হয় তাহলে আমি আউল থিং এর আন্ডারে আমি একটা সাব ক্লাস হিসাবে একটা নতুন ক্লাস তৈরি করতে পারি। যেমন ধরুন মুভির ক্ষেত্রে আমি একটা নতুন ক্লাস জুড়ছি, সেটা হলো সফটওয়্যার। ধরুন মুভি তৈরিতে যে সফটওয়্যারগুলো আমি ব্যবহার করি সেই সম্পর্কিত তথ্য আমি এখানে দিতে চাই। তাহলে সফটওয়্যার বলে একটি ক্লাস আমি এখানে তৈরি করলাম। এবার ধরুন একটা সফটওয়্যারের নাম হচ্ছে অ্যাডোব ফটোশপ। তাহলে এই অ্যাডোব ফটোশপটাকে আমি এর মধ্যে অ্যাজ এ ইনস্ট্যান্স অফ দ্য সফটওয়্যার হিসাবে আমি এটাকে ইনসার্ট করতে পারি। দেখুন সফটওয়্যারের একটা ইনস্ট্যান্স এখানে তৈরি হয়ে গেল অ্যাডোব ফটোশপ। এইভাবে আমরা একটা ডোমেনকে তার
অ্যাপ্লিকেশন বা প্রয়োগ যে ক্ষেত্র, সেই সম্পর্কে আমরা অন্টোলজির মধ্যে বিশদে বিবরণ দেই এবং এখানে আরও অনেক প্লাগইনস রয়েছে, সেই প্লাগইনসকে আমরা ব্যবহার করে অনেক ধরনের ফেসিলিটি পেতে পারি। পরিশেষে বলা যায় যে ক্যাটালগের আজকে যে জায়গাটি এসছে সেটা হলো যে বিভিন্ন ধরনের যে ক্যাটালগের যে ফিল্ডগুলো রয়েছে, সেই ক্যাটালগের ফিল্ডগুলোকে আমরা ওয়েব এনভায়রনমেন্ট বা ওয়েব এনাবেলড যে টুলগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা কোনো একটা বস্তুকে বা রিসোর্সকে আরও বেশি ডিসকভারেবিলিটি বাড়াতে পারি এবং একটা রিসোর্সের সাথে একটা রিসোর্স কীভাবে সম্পর্কিত বা লিঙ্ক করা রয়েছে সেটিকেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে। এবং এতে বোঝা যায় যে অন্টোলজির এখানে একটা বিশাল গুরুত্ব রয়েছে এবং যে কোনো প্রকার রিসোর্স ডেসক্রিপশন আজকে নতুন যে ধরনের যে সফটওয়্যারগুলি আসছে সেখানে অন্টোলজির যে নীতিগুলি সেগুলো সাংঘাতিকভাবে সেগুলোকে অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার একটা ছোট ডেমনস্ট্রেশন আমি প্রোটিজ সফটওয়্যারের মাধ্যমে দেখিয়েছি। আশা করি তোমাদের এই বিষয়টি বুঝতে তাতে কিছুটা সহজ হবে।